হ্যালো এভরিওয়ান, আমি সুমন ভৌমিক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমাদের পড়াশোনা বা অনার্স বা এমএ বা এডুকেশনাল সেক্টরের সঙ্গে সম্পর্কিত নয়, এটা সমাজের সঙ্গে, জীবনের সঙ্গে সম্পর্কিত। এটা বেসিক্যালি আমাদের যে আমার এজ গ্রুপ হিসেবে বোনই হবে। তো যে বোনকে হারিয়েছি আমরা, আরও সহজ করে বলে আরজি কর, যে নির্মম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কেউ ভাবতেই পারে যে পড়াশোনার চ্যানেল এসবের কি দরকার। দিনের শেষে তো আমরা সোশ্যাল অ্যানিমাল, সামাজিক তো বটেই। বেঁচে থাকা, রোজগার করা সব কিছুই তো সমাজে, ফলে সমাজের প্রতি কোথাও একটা দায়বদ্ধতা থাকে। এবার আমি প্রিভিলেজড যে আমার হাতে একটা প্ল্যাটফর্ম আছে ইউটিউবের মতো, যেখানে আমি আমার মতটা বলতে পারি। সেখানেও শুধু নিজের পড়ানো, রোজগার, কেরিয়ার নিয়েই করে গেলাম। সেই হাতে প্ল্যাটফর্মটা থাকা সত্ত্বেও কোনো দায় যদি না নিই, এখন হয়তো ম্যাটার করবে না। এক সময় গিয়ে নিজেকে খুব ছোট মনে হবে যে আমার দিক থেকেও কিছু করার ছিল, আমি করিনি, সেটা মনে হবে। সেটা যাতে মনে না হয় সেই জন্য এই ভিডিওটা বানানো। এবং ইনফ্যাক্ট আমার কারোর কেন নিজেরও মনে হচ্ছে যে একটু বেশি লেট করে ফেললাম বক্তব্যটা বলতে, কারণ খুব সত্যি কথা বলতে বিগত কদিন একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে। নিরাপত্তার অভাব। আমি বিং আ ম্যান, আমি একজন পুরুষ হতে পারি, কিন্তু আমার পরিবারে তো নারী আছে। তো এই বোধটা, এই আশঙ্কাটা, এই নিরাপত্তাহীনতাটা খুব একটা ট্রমায় ফেলে দিয়েছিল। যে বেঁচে থাকতে গেলে কি লাগে আমাদের, বেসিক যেটা লাগে তো অন্ন, বস্ত্র, বাসস্থান। তারপরেই কি লাগে? অন্ন, বস্ত্র, বাসস্থান। এবং অন্ন বলো, বস্ত্র বলো বা বাসস্থান, সেটা আসবে কোথা থেকে? সেটা আমাদের কাজের জায়গা থেকে আসবে। কিছু আমরা রোজগার করি, যেখান থেকে আমাদের সে 2 টাকা হোক, 200 টাকা হোক, 2000 টাকা হোক, আমরা যে রোজগারটা করি সেই অনুযায়ী আমরা নিজেদেরকে বাসস্থান দিই, সেই অনুযায়ী আমাদের ঘর বাড়ি, সেই অনুযায়ী আমাদের অন্ন বা খাদ্য গ্রহণ করি, সেই অনুযায়ী আমাদের পোশাক আশাক পরি। খুব সিম্পল ব্যাপারটা, সে যে যেমনই ক্লাসের হোক। বা সেই কাজের জায়গাতেই যদি ওইটুকু নিরাপত্তা না থাকে যে আমি কাজ করতে গিয়ে ফেরত আসবো, আমার বোনের, আমার প্রেমিকার হোক, আমার বউয়ের হোক, আমার মায়ের হোক, আমার কাকিমার হোক, বৌদির হোক, এইটুকু নিরাপত্তা যদি আমরা কাজের জায়গা থেকে না পাই, যে আমি কাজ করতে গেলে ফেরত আসবো, এবং কোথায় কাজ করতে যাচ্ছে সেই মেয়েটি, আমার বোনটি ডাক্তারখানায়, সে একজন সরকারি হাসপাতালে, তা সেইটুকু নিরাপত্তা যদি আমাদেরকে প্রশাসন দিতে না পারে, সমাজ হিসেবে দিতে না পারে, তাহলে অ্যাজ সোসাইটি উই হ্যাভ ফেলড বলতে কোনো লজ্জার কিছু নেই আজকে আর। যে একটা মানুষ, একজন সাধারণ মানুষরা কিন্তু নয়, সে একজন ডাক্তার, ভগবান জন্ম দিয়েছে, আর ডাক্তার আমাদের সেই জন্মটাকে এক্সটেন্ড করে, বাঁচিয়ে রাখে। সেই ডাক্তার তার কাজের জায়গায় গিয়ে সে ফেরত আসতে পারছে না, তাকে কাজের জায়গায় রেপড অ্যান্ড মার্ডার হতে হচ্ছে। এবার এই জায়গা থেকে যে নিরাপত্তাহীনতাটা এবং সেটাকে যেভাবে পলিটিসাইজ করার প্রবণতাটা, সেটা কিন্তু ভীষণভাবে কষ্ট দিচ্ছে। ঘটনাটা তো কষ্টকরই, এবং সেটার আফটার এফেক্ট আরও বেশি কষ্টকর। সেখানে আমরা কি দেখছি? প্রশাসনিক গাফিলতি যথেষ্ট পরিমাণে আছে। যে পার্টির সমর্থক হোক, যদি কেউ বুকে হাত দিয়ে সত্যি কথা বলে, তারা স্বীকার করতে বাধ্য প্রশাসনিক গাফিলতি আছে। প্রশাসনিক গাফিলতি আছে বলেই আজকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গা থেকেই কেসটা সিবিআইকে দেওয়া হয়েছে। কারণ পুলিশ যদি সত্যি পুরোপুরিভাবে যেটা তারা করতে সক্ষম এবং যেটা তাদের করা উচিত ছিল করে উঠতে পারতেন, তাদের যোগ্যতা নিয়ে কোনো বিন্দুমাত্র সংশয় আমার নেই, কিন্তু কোনোভাবে যদি তাদের কাজটা করতে দেওয়া হতো, বলা ভালো, তাহলে বোধ হয় এই দিনটা আমাদের দেখতে হতো না, এইগুলো হতো না। আজ 14ই আগস্ট রাতে আমরা কি দেখলাম? মেয়েদের রাত দখলের যে ঐতিহাসিক রাত, সে রাতে ঐতিহাসিক রাতটা একটা কলঙ্কিত রাত হয়ে গেল। কি দেখলাম? একটা সরকারি হাসপাতালে 5000-7000 মব কোথা থেকে, হুলিগানস, তারা গুন্ডা এসে ভাঙচুর করে দিয়ে চলে গেল। আর যদি একটা পুলিশের প্রোটেকশানে একটা সরকারি হাসপাতাল সেফ না হয়, আমাদের কোনো সেফটি আছে কি সত্যি? আমাদের ঘর বাড়ি আমরা যা ইনভেস্ট করে যা কিছু আমরা নিজেদের ছোট্ট ক্ষমতার মধ্যে বানাচ্ছি নিজেদের লাইফে, কি আছে? একটা সরকারি হাসপাতালে ডাক্তারের নিরাপত্তা নেই, গোটা হাসপাতালের নিরাপত্তা নেই। ঠিক আছে, তো যেই করে থাকুক, আমি কোনো হিন্ট দিতে চাইছি না, বাট এগুলো যেই করুক, মানুষ তো করেছে। বৃহস্পতি গ্রহ বা মঙ্গল গ্রহ থেকে তো আর এলিয়েন্সরা সে করেনি। অ্যান্ড সেখানে সারা রাত ক্যামেরার প্রেজেন্সে, পুলিশের প্রেজেন্সে ঘটনাটা ঘটছে, ভাঙচুর হচ্ছে একটা সরকারি হাসপাতাল। ঠিক আছে, এবং তাদের স্লোগান হচ্ছে সেমিনার হলচল, অ্যাকচুয়ালি প্লেস অফ অকারেন্স বা পিও যেটাকে বলা হয় আইনের ভাষায়, সেটাকে ক্রাইম সিনটাকে করার জন্য, ট্যাম্পার করার জন্য, অল্টার করার জন্য। নাহলে সেমিনার হলে কি আছে? ওখানে কি আলাদা করে কোনো মেলা বসছে যে ভাঙতে ওখানেই যেতে হবে? তা এই সত্যগুলো, তারপর ওভারঅল যে প্রশাসনিক বেশ কিছু ভুল আছে, কার আছে না আছে, ওই যে ভদ্রলোক বলা যায় না যদিও, যাই হোক, ওই প্রিন্সিপালের যে
রোলটা এখানে আমরা লক্ষ্য করলাম সন্দীপ ঘোষ মহাশয়, ঠিক আছে। সে একজন প্রিন্সিপাল, সে সকাল 8:30 ওখানে পৌঁছে গেছিলো, মানে প্লেস অফ অকারেন্সে। ঘটনাটা সকাল 5:30, সে 8টার ভিতর ওখানে সে উপস্থিত ছিলেন তিনি। তা তিনি কেন গেলেন? তিনি রোজ সেমিনার হলে সকালবেলা উঠে রাউন্ডে যান না, সেদিন তিনি গেলেন এবং গিয়ে কি সুন্দরভাবে কেসটা, ডাক্তার মৃতদেহ দেখে চিনতে পারছে না, তারা বলছে আনন্যাচারাল ডেথ। একটা মৃতদেহ ওরকমভাবে মানে বলতেও ভাবলেও শিউরে উঠছি, সেটা আনন্যাচারাল ডেথ, সেটা খুন কিনার বোঝা যাচ্ছে না। মানে এটা ডাক্তার হয়ে মোরালিটি এত পাঠ করে, এত উচ্চশিক্ষিত হয়ে এটা কাম্য যে একটা রেপ অ্যান্ড মার্ডার বলা যাচ্ছে না, সে রাত 12টায় সেটাকে করতে হলো। এবার এটা বলছি মানে এটা নয় যে আরজি করি একমাত্র এই ধরনের ঘটনার আতুরঘর। অল ওভার ইন্ডিয়া আমরা যদি দেখি, বর্তমান স্ট্যাটস যদি দেখি, মানে পার ডে 50-র বেশি রেপ কেস এখন রেজিস্টার্ড হচ্ছে, বা রেজিস্টার্ড হচ্ছে না সেই সংখ্যাটা কত বেশি সেটা দেখতে হবে। মণিপুর ভুলে গেলেও চলবে না, উত্তরপ্রদেশ ভুলে গেলেও চলবে না, ঠিক আছে। আমাদের কিন্তু বদলাপুর যে 4 বছরের 2 বাচ্চা স্কুলে রেপ অ্যান্ড মলেস্টেড হয়েছে সেটা ভুলে গেলেও চলবে না। তো এই যে সাইকোটা, মানে এই যে সাইকোসিস একটা কাইন্ড অফ, এই যে কোথায় আমরা নেমে আসছি অ্যাজ আ নেশন, অ্যাজ আ সোসাইটি, এটারই কিন্তু রূপ দর্শায়। বা কিছু জিনিস কি হয়, মানুষের মনে ব্রেক থ্রু করে যায়। আরজি করটা কেন করছে? যে একজন ডাক্তারের সঙ্গে হয়েছে, একটা কর্মক্ষেত্রে হয়েছে, এবং সহ্য করতে করতে কোথাও দেওয়ালে মানুষের পিঠ থেকে গেলে মানুষ ওরমভাবে বিস্ফোরণটা করে। ওই জন্য কিন্তু আন্দোলনটা এখানে কিন্তু আর কোনো পলিটিক্যাল পার্টির আলাদা করে নেই। আজকে কিন্তু পলিটিক্যাল পার্টির থেকে অনেক বেশি রোল প্লে করছে কিন্তু সাধারণ মানুষ, তারা বেরোচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে শাসক, সে কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, সেখানে ক্ষেত্রেও সাধারণ মানুষের জন্য শাসকের জন্য সাধারণ মানুষ নয়। গভর্নমেন্ট আছে বলে আমরা নেই, আমরা আছি বলে গভর্নমেন্ট আছে। ফলে গভর্নমেন্টের উচিত আমাদেরকে এক তো নিরাপত্তা দেওয়া, যদি 2 নিরাপত্তা দিতে নাও পারে, তাহলে নিরাপত্তা যাদের জন্য বিঘ্নিত হয়েছে তাদেরকে ধরে তাদেরকে সঠিক সাজা দিয়ে আমাদেরকে বিচারটা দেওয়া। এক্ষেত্রে কিন্তু আমরা দুটোই পাচ্ছি না। সঙ্গে এটাও ঠিক, সিবিআই যে আজকে এতদিন হয়ে গেল, তার যে কি ইমপ্রুভমেন্ট কেসের কি, আমরা কিন্তু বিশেষ কিছু জানি না। আমরা জানি না যে আদৌ কেসটা কোন দিকে যাচ্ছে। ছিল রেপ অ্যান্ড মার্ডার কেস, আস্তে আস্তে পুরো আরজিকর দুর্নীতির দিকে পুরো অভিমুখটা ঘুরিয়ে দেওয়া হলো। আমাদের স্মৃতিশক্তি যেরকম সীমিত, আমাদের কেসগুলোরও আয়ু ততদিন সীমিত হয়। এটা হয়তো ওরকম কিছু হতে চলেছে কি, আই ডাউট। কারণ পুরো অভিমুখটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি সেখানে কজন ছিল, ওই যে ক্রিমিনাল যাকে কলকাতা পুলিশ 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে, এবং যেটা যথেষ্ট প্রশংসনীয়, ক্রাইম অকার হওয়ার 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ তাকে অ্যারেস্ট করে। তো সে অ্যারেস্ট হওয়ার পর থেকে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে আর কোনো অ্যারেস্ট নেই। কেন নেই? কবে অ্যারেস্ট হবে? তার একার পক্ষে কি পুরো ক্রাইমটা সংগঠন করা সম্ভব ছিল? পোস্টমর্টম রিপোর্ট পড়লে বা যাদের একটুমাত্র নলেজ আছে বুঝতে পারবে সম্ভব ছিল না। কারণ পোস্টমর্টমে পরিষ্কার বলা আছে তার কণ্ঠরোধ করা হচ্ছিল, একই সঙ্গে তার নাক মুখ চোখ চেপে ধরা হচ্ছিল এবং তার উপর শারীরিক ভায়োলেন্স করা হচ্ছিল। এবার একটা মানুষের কটা হাত কটা পা, সে কী করে একসঙ্গে এতগুলো কাজ করবে? আর ওই তো চেহারা তাকে দেখলাম, ঠিক আছে, অলরেডি সে হেভিলি ড্রাঙ্ক ছিল। ফলে একটা ইয়াং মেয়েকে ওইভাবে মলেস্ট অ্যান্ড মার্ডার করার জন্য যে পরিমাণ শারীরিক ক্যাপাসিটি দরকার, আই হ্যাভ ডাউট যে ওটা ওই মাতাল সঞ্জয় রায়ের আদৌ ছিল বলে। তাহলে দেয়ার ওয়ার মেনি পিপল, এবং সেটা বিভিন্ন আরও, আমি খুব ডিটেলে যাচ্ছি না, বলতেও লজ্জা এবং ঘেন্না দুটোই লাগছে, যে যা যা তার মানে পোস্টমর্টমে পাওয়া গেছে সেটা কোনো একটা মানুষের হতে পারে না। সো এই যে জায়গাটা, তারা কারা, সেই অভিমুখটা কিন্তু আমরা পাচ্ছি না। আদৌ তারা কারা? আমরা কি পাচ্ছি? কোথায় লাশ কেটে বেঁচে দেওয়া হতো, ওখান থেকে কোথায় কিডনি পাচার হতো, ওখান থেকে কে কত টাকা কামিয়েছে, কে কাকে কমিশন দিয়েছে। সো অবশ্যই এগুলো আলোচ্য বিষয় হতে পারে, বাট এই সিনারিওতে কি এগুলো আলোচ্য বিষয়? আই হ্যাভ ডাউট, ঠিক আছে। এবং নেক্সট পয়েন্ট যেটা আমাকে ভীষণ হার্ট করেছে, আমাদের রাজনীতিবিদদের ভূমিকা সেখানে একটা বড় অংশ পলিটিক্যাল রুটি শেখছে, সেটা বোঝাই যাচ্ছে। কোথাও মানবতা সবার আগে মরে গেছে, মেয়েটি মরার আগে, 1 নম্বর। 2 নম্বর, পলিটিশিয়ানদের, মানুষদেরকে বোকা বানানোটা একটু বন্ধ করুন। মানুষ অবশ্যই বোকা বললেই আপনাদের মতো লোকদের ভোট দেয়, সেটাও সত্যি কথা। এতটা বোকা ভাবা বন্ধ করুন, মানে দিস ইজ লিমিটলেস, ঠিক আছে। মানে একটা প্রতিবাদ করব বা একটা ফেসবুক লাইভে একটা কথা বলবো, সেটাও আমি টাইমিং দেখছি যে লোকে আমার ফিল্মটা বয়কট করে দেবে না, তখন কিছু না বললে, বা সোশ্যাল মিডিয়ায় ও গালি খাচ্ছে, আমি এখন একটা কমেন্ট করে দিই, সেখানে একটু ফেক চোখের জল ফেলে দিলাম, ঠিক আছে, মানে যা খুশি, মানে আমিও প্রতিবাদী সেটাকে দেখানোর জন্য। সো দিস ইজ রিডিকুলাস। মানে আপনারা ফিল্মের চরিত্রে অবশ্যই কমেডিয়ানের রোল করতে পারেন, তার মানে এটা না যে বাস্তব জীবনেও নিজেকে হাস্যকর
হতে হবে, বা কোনো ফিল্মে ভিলেন সেজেছি মানে বাস্তব জীবনেও ভিলেইনি করে দেখাতে হবে। কেউ সেটা চায়ও না, আপনারা ডিজার্ভও করেন না, কেন জানি না এইসব করেন। মানে লোককে বোকা বলে ভোট দিয়েছে সেটা আপনারাও জানেন, নাহলে আপনি নিজেও জানেন না আপনারা যে আমাকে ভোট দেবে কেন লোকে, বোকা। তো এত বোকা নয়, আইওয়াশ, মানে আর আইওয়াশের তফাৎটা কিন্তু বোঝা যাচ্ছে এবার। মানুষ কোথাও বুঝতে পারছে, এবং এটা শুধু মানে আরজিকর কোথাও একটা এপিসেন্টার হয়ে গেছে, তাই মানে লোকে নামটা আরজিকরের করছে, তাই জাস্ট লাইক মানে ক্লাইম্বিং দ্য এভারেস্ট। তো তেনজিং নোরগে এডমান্ড হিলারি নামটা লোকে করে, উঠেছে অনেকেই, তার মানে এটা নয় যে আরজিকর মানে বাকিদের কথা বলবো না। তো অল ওভার ইন্ডিয়াতে যে মণিপুরে কি নৃশংস, সব কিছু নাকি বলতেই পারে, তাহলে তখন বলোনি কেন, এখন কেন বলছো, এগুলো বোকা বোকা কথা। জীবনে রোজ যা ঘটছে, রোজ একটা করে ভিডিও, ওটা আমার প্রফেশন নয়। বাট কিছু জিনিস থাকে জীবনকে নাড়িয়ে দেয় আমাদের, সেটা আমাদের বিবেক বোধ বলো বা যাই বলো বলতে হয়, বা বলা প্রাসঙ্গিক মনে করি, তাই আমরা বলি। আর ব্যাপারটাকে নোংরা পলিটিসাইজ না করে আমাদের কিন্তু বোঝা উচিত যে শুধু জাস্টিস ফর করে এটা একটা সোশ্যাল ট্রেন্ডিং বা সোশ্যাল মিডিয়া, আমিও ছিলাম এই যে আমার ভিডিও, ওরকম না করে ইটস টাইম টু অ্যাক্ট অ্যাকচুয়ালি। এবং সেই অ্যাক্টটা কিন্তু যত না বেশি জনগণের, তার থেকে বেশি আমাদের যে ইনস্টিটিউশনসগুলো, আমাদের গভর্নমেন্ট, আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমাদের পার্লামেন্ট, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাদের একটা রিফরমেশনের দরকার এসছে। এই নিয়ে একটা ওয়ান্স ফর অল একটা ডিসিশন দরকার, যত কঠিন থেকে কঠিনতর হোক সেটা করা দরকার। আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার্স কিন্তু নেওয়া দরকার। এবার আমাদের কিন্তু ইমিডিয়েটলি স্কুল এডুকেশন থেকে এই মানসিকতাটা, উইমেনদেরকে অবজেক্টিফাই করার যে মানসিকতা, সেটাকে বন্ধ করা দরকার। ওকে, আমাদের যে কোনো অ্যাডভার্টাইজমেন্টে যে উইমেন অবজেক্টিফিকেশন, যে একটা পারফিউমের অ্যাড হলেও সেখানে নারীকে অবজেক্টিফাই করে দেখানো, এই মাইন্ডসেটটা, এটা কোথাও রেগুলেটরি বডি যারা আছে তাদের এগুলো দেখা দরকার, যে কোথাও মানসিকতাটা আমাদের কি তৈরি হচ্ছে। মানে ওভারঅল আমরা কিন্তু অ্যাজ সিটিজেন বা অ্যাজ দেশের দায়িত্ববান নাগরিক আমরা কি দেখে কি শুনে বড় হচ্ছি, এই জায়গাগুলো দরকার। ওকে, তো সেই জায়গাগুলো ফিল্মে একটু মনিটর করা দরকার, যেখানে কোথাও কোথাও নারীকে, যে একটা ক্রাইম তো শুধুমাত্র একটা ঘটনা, বিষয়টা ক্রাইমের যে মাইন্ডসেটটা, সেটা তো সমাজ থেকে তৈরি হয়। তো সেই মাইন্ডসেটটা দেখতে হবে যে আমরা কি মেসেজ পৌঁছাচ্ছি। যেখানে দায়িত্ববান এমএলএ এমপিরা বেশিরভাগে মানে মানসিকতা হচ্ছে তার এখনও কোনো নারী কেন একা বেরিয়েছে, সে কেন জিন্স পরেছে, এগুলো হচ্ছে আলোচ্য বিষয়, বা এগুলোকে ক্রিটিসাইজ করে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে কোথাও মলেস্টারকে সাপোর্ট প্রচ্ছন্নভাবে করা হয়। তো সমান অধিকারটা কোথায়? অধিকারের প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে, জীবনযাপনের প্রণালীর প্রশ্নে তো নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে। কেউ বলেনি যে বায়োলজিক্যালি নারী পুরুষ সমান, সেটা সমান হতে পারে না। বায়োলজি বলো বা ফিজিক্যাল পাওয়ার বলো, এগুলোতে, বা মেন্টাল গঠন, হরমোনাল যে গঠন, সেগুলোতে প্রকৃতি আমাদের আলাদা করেছে। কিন্তু একটা সমাজে কেন আমরা বিভেদ করব অধিকারের প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে? সেই বিভেদটা কেন? কেউ জিন্স পরলে সেটা আলোচনার বিষয় হতে পারে। ইটস আর চয়েস। খুব নেহা ধুপিয়ার ফেমাস ডায়ালগ, ইটস আর চয়েস। কিন্তু এখন বলার সময় এসছে, সত্যি আমাদের সবার বলো ইটস আর চয়েস। সে সেমিনার হলে ঘুমাবে নাকি নিজের বাড়ির ঘরে ঘুমাবে, দ্যাটস হার চয়েস। তার মানে সেমিনার হলে আমাদের যে প্রিন্সিপাল, তার প্রথম কথাই ছিল সেমিনার হলে ঘুমাচ্ছিল কেন। মানে সেমিনার হলে কেউ ঘুমালে কি তাকে রেপ করার অধিকার, লাইসেন্স দেওয়া যেতে পারে? মানে ইউ ক্যান বি রেপড ইফ ইউ স্লিপ ইন সেমিনার হল। এটা একটা সভ্য সমাজের একজন টপমোস্ট পোস্টে থাকা মানুষের বক্তব্য। তো যাই হোক, এখানে বিষয়টা কাউকে গাল দেওয়া বা পলিটিসাইজ করা নয়। অ্যাকচুয়াল আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস অ্যান্ড উই শুড ফাইট ফর জাস্টিস। এবং সেটা নাগরিক হিসেবে যা করা হয়েছে, আমার মিড 30s এজে আজকে আমি দাঁড়িয়ে আছি, এবং আমার জ্ঞান হয়েছে, আমি 90s চাইল্ড বেসিক্যালি। তো 90s চাইল্ড হিসাবে আমার যবে থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে, এরকম একটা ক্রাইমকে নিয়ে স্কুল ছাত্রছাত্রীরাও বেরিয়ে পড়ছে, এতটা অ্যাওয়ারনেস কিন্তু সত্যি আমি আমার দেখিনি। এবং আমি আমার বাবা মা, তারা 70+, আমার বাবা, তাদের সঙ্গেও কথা বলছি, তারাও দেখেননি যে একটা ঘটনা এই অর্থে নির্ভয়াতে হয়েছিল দিল্লিতে 2012-তে, কিন্তু স্কুল লেভেলে এই অর্থে প্রোটেস্টটা হয়নি। এটা যে লন্ডন থেকে জার্মানি, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার পাওয়ার, সেটা সোশ্যাল মিডিয়া এতটাই পজিটিভ সাইড, কিন্তু এটা আমরা বলি না সবসময় সোশ্যাল মিডিয়ায় ঢুকে বসে আছে, কাজ নেই কাম নেই, কিন্তু দেখো সোশ্যাল মিডিয়া এটাও করতে পারে। সারা পৃথিবীকে কোথাও গ্লোবাল ভিলেজ আজকে আক্ষরিক অর্থে বানিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া। একটা ঘটনার জন্য সর্বসমাজের মানুষ বেরিয়ে এসছে আজকে। আমার মতো একজন যে নর্মালি পলিটিক্যাল কথাবার্তা আমি
অফলাইনে বা পাবলিকলি বলি না, কারণ এখনকার পলিটিক্সটাই আমার কারণ ঘেঁটে যাওয়া লাগে। কারণ আদর্শের তো এখানে গল্প নেই, কাদের সঙ্গে বলবো? নেতামন্ত্রীরাই তো অর্ধেক মূর্খ, তো নিজেরাই বোঝে না কোন পার্টিতে আছে। যত রাতে যে পার্টিরা ঝগড়া করেছে সকালে দেখবো অন্য পার্টিতে চলে গেছে। তো কার হয়ে কার সঙ্গে বলবো? যার হয়ে বলবো সে তো দেখবো কালকে বিরোধী পার্টিতে চলে গেছে। তো বলি না, সেক্ষেত্রেও এতটা নাড়িয়ে দিয়েছে ভিতর থেকে। আমার মতো একজনও অফিসিয়ালি বলছি কথাগুলো, এখানে কাউকে ক্রিটিসাইজ করার না। বিষয়টা কে গেল কে এলো সেটা নয়, জনগণের জন্য শাসক, শাসকের জন্য জনগণ নয়, আমি বারবার বলছি। ফলে মানে অমুক গিয়ে তমুক এলো মানে সেটা এজেন্ডা হতে পারে না। চেঞ্জটা সমাজে কী এলো, মানসিকতা কী এলো, সিলেবাসে কী এলো, অ্যাজ সিটিজেন আমাদের মধ্যে কী এলো। যে সঞ্জয়টা ছেলেটা চাকরি পায় কী করে? ও তো সকাল থেকে বলছে ওর 5খানা বিয়ে, মিডিয়া এখন যেটা রিপোর্ট দিয়েছে সকাল থেকে রাত অবধি মদ খেতে থাকে। তো একটা ড্রাঙ্কার্ড একটা পার্সন যে সকাল থেকে রাত যে ওয়াইন ছাড়া যা চলে না, হাউ ক্যান ই গেট আ জব ইন আ প্রেস্টিজিয়াস পজিশন ইন কলকাতা পুলিশ? কেপি নামটা তো এখানে সেখানে ইউজ হচ্ছে, সে সিভিক হোক যাই হোক, সৎভাবে নিশ্চয়ই সে রোজগার করার অধিকার তার আছে। কিন্তু সে যদি মানুষটাই এতটা করাপ্ট হয়, সে কী করে চাকরি পায় ওরকম একটা কলকাতা পুলিশের মতো একটা হাইলি ফেমড পজিশনে? আই ডোন্ট নো। এই যে ব্যাপারগুলো, এইগুলো তাহলে কোথাও গিয়ে একটা অনেস্টি দরকার। এই যে জাপান এইটুখানি দেশ হয়ে এত ভূমিকম্প এত সুনামি হয়ে আমাদের থেকে টেকনোলজিতে বা এত এগিয়ে কেন শিক্ষায়? অ্যাকচুয়াল কারণ হচ্ছে অনেস্টি। তো ওরা কিন্তু খুব অনেস্ট, তা অনেস্টিটা দরকার। আমরা কোথাও গ্রাউন্ড লেভেলে খুব ডিসঅনেস্ট, যে যেখানে যতটা ডিসঅনেস্টি করা যায় আমরা করে নিই, আর মন্ত্রীদের রেখে তাকে গালি দিই। তাহলে এই ডিসঅনেস্টিটা বোধহয় দূর হওয়ার সময় এসছে, জনগণ জেগেছে, এটা খুব ভালো জিনিস। মানে ভোটের ভাষায় জনজোয়ার জনগর্জন এসব নয়, এবার কিন্তু লিটারেলি একটা জনগণের, এবং সেখানে কিন্তু সব পার্টির লোক আছে, এটা বুঝতে হবে। যারা যে মাইনর 18-র নিচে কমই আছে, বেশিরভাগ তো 18+, তাহলে সবাই ভোটার, তারা আমরা সবাই ভোটার। এবং যারা বেরোচ্ছে তারা কি শাসক বিরোধী? সবাইকেই ভোট দেয় অবভিয়াস রিজনে, কিন্তু তারা সবাই বেরোচ্ছে। মানে কোথাও গিয়ে এখানে জাস্টিস অনেক বেশি মানুষ ক্লেম করছে রাদার দ্যান আমার পলিটিক্যাল এজেন্ডা কি তার থেকে বেশি, আমি কাকে ভোট দিই তার থেকে বেশি। এই জাস্টিসটুকুই মানুষ চায়। তো জাস্টিসটুকু দিন, সিবিআই বলো, কেন্দ্রীয় সরকার বলো, তার কাছেও প্রার্থনা, রাজ্য সরকারের কাছেও, যে কামকা আইওয়াশ না করে সিবিআইকেও বলা যে ঘটনার অভিমুখ ঘুরিয়ে না দিয়ে, দুর্নীতি ফুর্নীতি এসব না বুঝিয়ে, ওসব তো গল্প আমাদের শোনা আছে বহু বছর ধরে। অ্যাকচুয়াল গল্পটা যেটা সেটা বলুন, সেদিন ছিল কারা, তাদের কি শাস্তি হলো, সেদিন তারা ধরা পড়লো কি ধরতে পারলেন না, মোদ্দা কথা বুঝিয়ে দিন। এত ওখানে বজ্র পাচার হয়েছে, সেখানে কিডনি পাচার হয়েছে, গল্প শোনার মতো মুডে নেই এখন সত্যি বলতে। কারণ দ্যাট গার্ল ক্যান বি মাই সিস্টার টু, মেয়েটা আমার বোন হতে পারতো, কারোর মেয়ে ছিল সে, কালকে আমাদের বোন হতেও পারে। যাতে সেটা না হয় সেটার ব্যবস্থা করুন। লাস্ট বাট নট দ্য লিস্ট বলতে পারি কয়েকজনের কথা, যারা কিন্তু সাধারণ মানুষ, যাদের এই সাহসটা ছিল না এইগুলো নিয়ে কথা বলবে বা এতটা মুখরিত হবে। আমাদের কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা ভীষণভাবে তারা প্রশংসা প্রাপ্য, যাদের নাম অবশ্যই আমি কয়েকজনের করে বলছি, করেছে অনেকেই, সবার নাম আমার জানাও নি, সবটা আমি দেখে উঠতে পারিনি, অত সময় হয় না। কিন্তু এখানে বড় ইউটিউবার বা বড় ইনফ্লুয়েন্সার তারা কিন্তু সেই দ্বারা বিক্রি না করে যে সত্যিকে মানে দে হ্যাভ দ্য কারেজ টু কল আ স্পেড, তো সেটা তারা দেখিয়েছে। যেমন বঙ্গাইয়ের কিরণ দত্তের কথা আমরা বলতে পারি, আমরা বস্তির ছেলের পচা যে চ্যানেলটি সেটি বলতে পারি, এছাড়া আমরা বাঁকুড়া মিমসের কথা বলতে পারি, যেগুলো মোটামুটি আমি একটু ফলো টলো করি অল্পের উপর, কারণ খুব বেশি সময় তো পাই না, তাদের কথা বলতে পারি। এবং যাদের নাম নিলাম না তারাও, তো যারা মানুষকে প্রকৃত অর্থে ইনফ্লুয়েন্সারের রোল প্লে করেছেন, সত্যি কথাটাকে সত্যিভাবে বললে, এখানে কাউকে ছোট করা বা কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট বা নন সাপোর্টের বিষয় না, বিষয়টা সত্যি বনাম মিথ্যা, ন্যায় বনাম অন্যায়ের। তো ন্যায়ের হয়ে কথা বলেছেন, যুগে যুগে আমরা জানি শেষ অবধি ধর্মের জয় বা ন্যায়ের জয় হয়, সেই আশাটা আমরা রাখতে পারি। আর এমপি এমএলএদের উদ্দেশ্যে আমাদের বলতে পারি, দেখুন আপনারা ভোট চান, আপনারা ভোট পান, আপনাদের সম্মান আছে, পাওয়ার আছে, কাইন্ডলি একটু পাওয়ারটাকে ঠিকঠাক আপনারা ইউটিলাইজ করুন। বিরোধীদেরও উচিত সব কিছুতে পলিটিক্স না করে যদি একটু ন্যায়ের হয়ে দাঁড়ানো যেতে পারে। সরকারের অবশ্যই আমার যেটা মনে হয় উচিত যে গণতন্ত্র কী, এবার বিষয় হচ্ছে এখনকার দিনে এই আলোচনাগুলো, কারণ পলিটিক্স থেকে মানে রাজনীতি থেকে রাজ পড়ে আছে, নীতিটার নেই, নীতি বা আদর্শের কথা কেউ বলেই না। তো অ্যাকচুয়াল যে নীতির কথাটা কে বলবে? যে এই আদর্শগত আলোচনাগুলো একটু ডিসকোর্স, যেখানে আজে বাজে চোর চিটিংবাজদেরকে টিকিট দেওয়া বন্ধ করুন, একটুখানি শিক্ষিত সৎ মানুষদের টিকিট দিন, যাদের সঙ্গে পলিটিক্যাল ডিসকোর্স করা যায়। এই আঙুল ভেঙে দেবো, মাথা মুন্ডু ঘুরিয়ে দেবো, এইসব কথাবার্তা বলে লাভ নেই কোনো, কারণ জনগণ জেগে গেলে ভয়ঙ্করভাবে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে, সেটা কাম্য নয়। আমরা একটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আমাদের গর্ব সেটা, ঠিক আছে? এই দেশ নালন্দা তক্ষশিলা জন্ম দিয়েছে, এই দেশ কেন এত অরাজকতা দেখবে? তো আপনারা মানুষকে বোকা বানানোটা একটু বন্ধ করুন। সবার আগে মাথায় এটা ঢুকিয়ে নিন,
আপনাদের থেকে শিক্ষাগত যোগ্যতা অনেক অনেক জনগণ, আপনাদের ভোটাররা আছেন যারা বেশি, আপনাদের থেকে ভালো পজিশনে লোকে বেশি, ঠিক আছে? তো আছে মানুষ, সৎ মানুষ দেশে এখন অনেক বেঁচে আছে। ফলে সব কিছুকে পলিটিসাইজ করে জলটাকে ঘেঁটে ঘুলিয়ে দেবো আর সাদা কালো এক করে দেবো, নাও বাদামি বানিয়ে দিলাম, এবার খাও, কোনটা সাদা কোনটা কালো, এগুলো বন্ধ করুন সবার আগে। মানে আমার পার্সোনালি যেটা মনে হয়, জিনিসটাকে প্রচণ্ড মানে শিক্ষিত সমাজে যে পলিটিক্স আসে নাই শুধু এই নোংরামোটা থাকবে না বলে, এবং যেটা আপনাদের ইউএসপি, এগুলো বন্ধ করুন। অসম্ভব রকমের বাজে অভিনয় আপনারা করছেন, ঠিক আছে? যা ইচ্ছা হচ্ছে গিটার পিটার নিয়ে বেরিয়ে পড়ছেন, বাজাতে ধরতেই পারেন না, ঘেন্না লাগে, লজ্জা লাগে। মানুষকে বোকা বানানো বন্ধ করুন। গিটার না বাজালে কারোর মান সম্মান যায় না, কিন্তু নিজেকে হাস্যকর করে তোলার কোনো দরকার আছে বলে তো আমার মনে হয় না। যা ইচ্ছা করে দিলাম, একটা লোকে তো বোকা, নাহলে আমায় ভোট দেবে কেন, এই মেন্টালিটিটাই প্রবাবলি আপনাদের কাজ করে। এদেরকে যা খাওয়াবো খেয়ে নেবে, যা বোঝাবো বুঝে যাবে। এটা বন্ধ করুন। শাসক বিরোধী উভয় পক্ষকেই একটু সৎ মানুষদেরকে রাজনীতিতে আসতে দিন, টিকিট একটু ঠিকঠাক লোকদের দিন। এটা নোংরা হয়ে গেছে, পুরো বিষয়টাই নোংরা হয়ে গেছে। তো এটা জাস্টিস দিন। এটা নয় যে দুদিন পর মানুষ এখন কাজ নেই লাফাচ্ছে, ইনফ্লুয়েন্সার বেরোচ্ছে, কালকে আবার কোনো ইন্ডিয়ার সঙ্গে একটা সিরিজ হবে, ইন্ডিয়া ম্যাচ জিতে যাবে, বিরাট কোহলি সেঞ্চুরি করবে, সবাই সব ভুলে যাবে। ব্যাপারটা কিন্তু এই জায়গায় নেই। বিষয়টা এখন তার থেকে উপরে উঠে গেছে। উই আর অ্যাওয়্যার রাইট নাও। মানুষ কিন্তু সচেতন। বিচারটা দিন আমাদেরকে। কারণ যে তিলোত্তমা, অভয়া, হোয়াট এভার নেম ইউ কল ইট, সেটা আপনার বোন, আমার বোন, যে কেউ হতে পারে। সেই নিরাপত্তাটা আমাদের প্রাপ্য। ওটুকু দিন আমাদের, এইটুকুই চাইছে, ঠিক আছে? লোকে তো চাকরি বাকরি চাওয়া ছেড়েই দিয়েছে, এইটুকু চাইছে, এটুকু দিয়ে দিন আপনারা, ব্যাস খুশি। তারপর আবার যাকে তাই, ভালো থাকবেন।